ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা পড়বো মাধ্যমিক পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিউরন সম্পর্কে, স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে আজকে আমরা পড়বো। চলো শুরু করা যাক। নিউরন, স্নায়ুকোষ বা নিউরন। দেখো এখানে আছে একটা নিউরনের ছবি। তো এই ছবি সম্পর্কিত একটা কথা আমি তোমাদের শেষে বলবো, তার জন্য কিন্তু তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার আগে চলো বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো আগের দিন আমরা পড়েছিলাম যে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র জিনিসটা কি তোমাদের আরেকবার মনে করানোর জন্য আমি লিখেছি, তোমরাও পড়ো। দেখো কি না, স্নায়ুকোষ বা নিউরন, এটা স্নায়ুকোষ বা নিউরন, নিউরনেরই আরেকটা নাম হচ্ছে স্নায়ুকোষ। তো স্নায়ুকোষ বা নিউরন ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। তো এই নিউরোগ্লিয়া জিনিসটা কি? এই নিউরোগ্লিয়া জিনিসটা হচ্ছে স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ। স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ হচ্ছে নিউরোগ্লিয়া। আর তাছাড়া এর আরেকটা কি পরিচয় না, এটা হচ্ছে এক ধরনের পরিবর্তিত যোগকলা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো নিউরোগ্লিয়া এক ধরনের কি না, পরিবর্তিত যোগকলা। ঠিক আছে, এ হচ্ছে কি না পরিবর্তিত যোগকলা। আরেকটা কি, এ কিন্তু এই নিউরোগ্লিয়া কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। নিউরোগ্লিয়া কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। তো এই অংশগুলো দিয়ে গঠিত কি না স্নায়ুতন্ত্র, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া, এই দুটো জিনিস নিয়ে গঠিত আমাদের স্নায়ুতন্ত্র। এবার স্নায়ুতন্ত্রের কাজ কি সেটাও তোমরা জানো। প্রথম কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। সেই আমরা আগের দিন পড়েছিলাম গ্রাহক, কারক, এই জিনিসগুলো। তো উদ্দীপনা গ্রহণ, প্রথম তো গ্রহণ করলো, উদ্দীপনাটা গ্রহণ করার পর তারপর কি হবে না উদ্দীপনায় সাড়া প্রদান করবে। তারপর কি না পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবে। এবং সর্বশেষ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ, বিভিন্ন তন্ত্র, বিভিন্ন যন্ত্র যেগুলো আর কি, দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে কি করবে একটা সমন্বয় সাধন করবে। সেটা কার কাজ না, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ুকোষ, অর্থাৎ এইটা, অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে পার্টিকুলারলি আজকে আমরা জানবো। তো আজকে আমরা পড়বো কি না স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে। তো এই স্নায়ুকোষ বা নিউরন জিনিসটা কি না, এটা হচ্ছে কোষ দেহ আর সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত। এবার প্রথম প্রশ্ন হচ্ছে কোষ দেহ জিনিসটা কি। দেখো দেহ বলতে কি বুঝি না, যেটা নিয়ে গঠিত সেটা। তো কোষ দেহ, দেখো এই অংশটুকু এটা হচ্ছে কোষ দেহ। কোনো চিন্তা নেই, আমি কিন্তু ডিটেলস পার্ট বাই পার্ট আলোচনা করব। এখন শুধুমাত্র এই স্নায়ুকোষ বা নিউরন জিনিসটা বোঝানোর জন্য তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। পার্ট বাই পার্ট সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এই কোষ দেহ আর সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত। প্রবর্ধক বলতে কি না, যেগুলো দেখো আমাদের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন অংশকে বাড়াতে সাহায্য করছে, প্রবর্ধকের কাজ করছে। সেটা কি না, সেটা হচ্ছে ডেনড্রাইট বা ডেনড্রন, অ্যাকশন, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে প্রবর্ধক। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যাকশন, ডেনড্রন, এগুলো তোমাদের কাছে নতুন নাম হতে পারে, কোনো চিন্তার কিছু নেই, সমস্ত কিছু বোঝানো হবে। তো কোষ দেহ আর সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত হচ্ছে কি নিউরন। কোষ দেহ বলতে এই অংশটা, আর সকল প্রকার প্রবর্ধক বলতে অ্যাকশন, ডেনড্রন, এই অংশগুলো হচ্ছে প্রবর্ধক। এবং তারপরের পয়েন্টটা কি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিউরন আমরা কেন পড়বো, নিউরন আমাদের জানা কেন জরুরি, সেটা জানা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা না, সেটা হচ্ছে এটা হচ্ছে কি না স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। যেটা কিন্তু শর্ট প্রশ্ন আসতেই পারে, মাল্টিপল চয়েস প্রশ্ন আসতেই পারে, প্লাস তোমাদের জানার জন্য তো খুবই জরুরি যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ আমাদের এই যে স্নায়ু স্পন্দন পরিবহন, সেই সমস্ত কিছু কাজ কিন্তু হয় এর দ্বারা, অর্থাৎ নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে না নিউরন। আর শেষ পয়েন্ট কি না, এর কাজ যেটা বললাম স্নায়ু স্পন্দন পরিবহন করা। ঠিক আছে, স্নায়ু স্পন্দন পরিবহন করে কে না নিউরন। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা অংশ সম্পর্কে। তো দেখো এবার আমরা আলোচনা করব কোষ দেহ সম্পর্কে। আমরা প্রথম কি দেখলাম না, নিউরন বা স্নায়ুকোষ হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, যেটা কি কি নিয়ে গঠিত না কোষ দেহ
প্রবর্ধক নিয়ে গঠিত। তো প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ দেহ কি, বা কোষ দেহ কি কি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, প্রথম যেটা একটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন প্রায় আসে 1 নম্বরের প্রশ্নের জন্য, যে নিউরনের যে কোষ দেহটা, এই কোষ দেহটাকে কি বলা হয়? অর্থাৎ বায়োলজিক্যাল টার্মে কোষ দেহকে কি বলা হয় না নিউরোসাইটন। কি বলা হয়? নিউরোসাইটন। দেখো আমি প্রত্যেক দিনের মতো আজকেও একই কথা বলছি, তোমরা নোটস তো সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবে, কিন্তু যেটা তোমাদের ইম্পর্টেন্ট, যেটা তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিনিসগুলো ভালোভাবে বুঝে নেওয়া। একটা খাতা রাখবে, এটা দেখবে, আর তার সাথে সাথে নিজেরা ছোট ছোট পয়েন্ট করে করে লিখতে থাকবে যে কোষ দেহকে কি বলা হয়? নিউরোসাইটন। এইভাবে বারবার লিখলে কি হবে? জিনিসগুলো ভালো মনে থাকবে। তো কোষ দেহটাকে বায়োলজিক্যাল টার্মে বা বিজ্ঞানসম্মতভাবে কি বলা হয় না নিউরোসাইটন বলা হয়। এরপর কি জানবো না, এরপর জানবো এই যে কোষ দেহটা, অর্থাৎ এই যে অংশটুকু, উপরের এই যে অংশটুকু, এটাকে কি একটা আবরণ থাকে একটা, বা আবৃত করে রাখে একটা, সেটাকে কি বলা হয় না সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি না, দেখো কোষ দেহকে আবৃত করে রাখে, অর্থাৎ এই অংশটাকে কি করে একটা যেন পাতলা পর্দার মতো একটা আবরণ দিয়ে আবৃত করে রাখে। সেটা কি নিয়ে গঠিত? সেটা লাইপোপ্রোটিন নির্মিত। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কোষ ঝিল্লি কি প্রকার প্রোটিন দ্বারা গঠিত? কি প্রোটিন না লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। তাহলে কোষ ঝিল্লি কি দেখলাম না কোষ দেহটাকে আবৃত করে রাখে, এবং আরেকটা কি দেখলাম না এটা লাইপোপ্রোটিন নির্মিত। এরপর যেটা সেটা হচ্ছে নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম কি? দেখো তোমাদের একটা শর্ট ট্রিক্স আমি বলি, তোমরা মনে রাখতে পারবে। দেখবে এই যে প্লাজম কথাটা আছে, ঠিক আছে, এই যে প্লাজম কথাটা আছে, এই প্লাজম শেষে থাকা মানেই সেটা কিন্তু সাইটোপ্লাজমের একটা অংশ। ঠিক আছে, এই প্লাজম শেষে থাকা মানেই সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের একটা অংশ। এবার কি দেখবো আমরা না সেটা কোন অংশে, অর্থাৎ সেটা পেশি কোষে নাকি সেটা নিউরনের নাকি সেটা কোথাকার। ঠিক আছে, তাহলে কোষ দেহে অবস্থিত যে সাইটোপ্লাজম সেটাই হচ্ছে নিউরোপ্লাজম। দেখো এর শেষে প্লাজম কথাটা আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে নিউরোপ্লাজম কি, যেহেতু আমরা এটা কি করছি নিউরন পড়ছি, আমরা এটা কি করছি নিউরন পড়ছি, তাই এটা হচ্ছে নিউরো, আর এটা কি সাইটোপ্লাজম, তাই হচ্ছে নিউরোপ্লাজম। কোষ দেহে অবস্থিত যে সাইটোপ্লাজম অর্থাৎ এই অংশটা ক্লাস 9 এ কিন্তু ছিল, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম এই জিনিসগুলো কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে খুব ডিটেইলস দেওয়া ছিল। তো যাদের ধরো মনে নেই তাদের জন্য আমি একটু বলি, সাইটোপ্লাজম অংশটা কি না সাইটোপ্লাজম আর কিছুই নয়, কোষের মধ্যে যে ঘন একটা জেলির মতো থকথকে অংশ সেটাই হচ্ছে কি না সেটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, ওই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন প্রকার কোষ অঙ্গাণু, যেমন সেটা নিউক্লিয়াস, সেটা হতে পারে প্লাস্টিড, সেটা হতে পারে মাইটোকন্ড্রিয়া, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবকিছু কিন্তু সমস্ত কোষ অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমের উপরে ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজম কি একটা ঘন জেলির মতো অংশ। তো এখানেও দেখো এই যে ঘন একটা অংশ, এই গোটা অংশটা কি না নিউরোপ্লাজম, কারণ আমরা পড়ছি এখানে নিউরন, বা তাই নিউরনের যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে কি না নিউরোপ্লাজম। দেখো ছবি, নিউরোপ্লাজম সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমের মতো যে অংশটা সেটাই হচ্ছে নিউরোপ্লাজম, অর্থাৎ কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজম। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস। অবশ্যই কোনো সজীব কোষে তো নিউক্লিয়াস থাকেই, কারণ আমরা এটাও ক্লাস 9 এ পড়েছি যে নিউক্লিয়াস হচ্ছে কি না কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ সমস্ত সজীব কোষে নিউক্লিয়াস কিন্তু থাকবেই। তাহলে নিউক্লিয়াস এখানেও আছে, যে গোলাকার অংশটা সেটাই হচ্ছে নিউক্লিয়াস। দেখো কোষ দেহের কেন্দ্রে অবস্থিত অঙ্গাণু, কোষ দেহের একদম কেন্দ্রে আছে, ও সবার মধ্যমণি, নিউক্লিয়াস সবার মধ্যমণি, কারণ ও হচ্ছে কি আমরা 9 এ পড়েছিলাম কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে কি মস্তিষ্কই তো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে এখানেও দেখো যে নিউক্লিয়াস সেটা কিন্তু মধ্যমণি, ও কিন্তু অনেকটা কিছু নিয়ন্ত্রণ করে। তো এটা কি না নিউক্লিয়াস কোষ দেহের কেন্দ্রে অবস্থিত অঙ্গাণু, যেটা গোলাকার হতে পারে, যেটা ডিম্বাকার হতে পারে। তাহলে নিউক্লিয়াস আমরা দেখলাম যে কোষ দেহের কেন্দ্রের একটা অঙ্গাণু, যেটা গোলাকার হতে পারে, যেটা ডিম্বাকার হতে পারে। দেখো যেই জিনিসটা বলছিলাম কোষ অঙ্গাণু কি না কোষ দেহের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু
বলছিলাম যে সাইটোপ্লাজম অর্থাৎ ঘন জেলির মতো যে অংশটা, সেখানে যে কোষাঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে সেগুলো কি কি? কোষাঙ্গাণু কি কি? না সেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, সেন্ট্রোজোম। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো সেন্ট্রোজোম আমি লাল কালি দিয়ে দাগ দিয়েছি। এখানে একটা কথা বলবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন তোমাদের কাজে লাগবে, তো মাধ্যমিকে তো লাগবেই। গলগি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদি কোষাঙ্গাণু থাকে। এবার এই লাল দাগ দেওয়ার একটাই কারণ যে নিউরনে অবস্থিত যে সেন্ট্রোজোমটা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয় বা অনুন্নত হয়। আমি লিখছি দেখো, অনুন্নত, অনুন্নত বা নিষ্ক্রিয়। কোথাকার? সব অঙ্গের কি না, পার্টিকুলারলি নিউরনে অবস্থিত যে সেন্ট্রোজোম, নিউরনে অবস্থিত যে সেন্ট্রোজোম সেটা হচ্ছে অনুন্নত বা নিষ্ক্রিয়। তাই জন্য কিন্তু এ বিভাজন করতে পারে না, বিভাজনে অক্ষম হচ্ছে সেন্ট্রোজোম। কোথাকার? না নিউরনের। নিউরনের সেন্ট্রোজোম হচ্ছে অনুন্নত বা নিষ্ক্রিয়। যদি নিষ্ক্রিয় হয় সে তো ওর কাজ সঠিকভাবে করতে পারবে না, তাই জন্য ও কি কোষ বিভাজন করতেও পারে না। কোষ বিভাজনে অক্ষম হচ্ছে কি না সেন্ট্রোজোম। ঠিক আছে, এরপর যেটা করবো সেটা হলো নিজেল দানা। নিজেল দানা কি? দেখো ছবিতে দেখো, এই যে এই দানা দানা যে অংশগুলো সেটাই হচ্ছে কি না নিজেল দানা। তো এই নিজেল দানা কি না, এটা হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন। এর প্রকৃতিটা কেমন না, এর প্রকৃতি হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন। কোষ ঝিল্লিতে আমরা এক ধরনের প্রোটিন পেয়েছিলাম, সেটা হচ্ছে লাইপোপ্রোটিন। কিন্তু এখানে এই যে দানা অংশ যেগুলো, এই যে নিজেল দানা, এই দানা অংশ যেগুলো সেগুলো হচ্ছে কি রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো এই কথাটা দেখো ভালো করে, তারপর আমি একটা কথা বলছি। রাইবো, রাইবো নিউক্লিয় প্রোটিন কি প্রোটিন? নিজেল দানা প্রকৃতিতে কি প্রশ্ন আসতেই পারে যে নিজেল দানার মধ্যে কোন প্রকার প্রোটিন দেখা যায়? চারটে অপশন দিয়ে দিল, সেখানে হয়তো থাকলো লাইপোপ্রোটিন, সেখানে থাকলো রাইবো নিউক্লিয় প্রোটিন, আরো কিছু প্রোটিন দিয়ে দিল। তো তোমাদের ওখানে কি করতে হবে না, সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। নিজেল দানা কি না রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এই রাইবো কথাটা মাথায় রাখো, তারপর আমি বলছি। এরপর দেখো না, এটা কোষ দেহ এবং ডেনড্রনে অবস্থান করে। কোষ দেহ অর্থাৎ এটা, যেটা সম্পর্কে তোমরা অনেকটাই জানলে, অনেকগুলো পয়েন্ট কিন্তু বললাম বা তোমরাও পড়লে, তাহলে তোমরা অনেকটাই জানলে। তাহলে কোষ দেহ আর ডেনড্রন, ডেনড্রন সম্পর্কে আমি এখনো কিছু বলিনি, কিন্তু একটা ছবি দেখো, এই যে এই মানে বর্ধিত যে অংশগুলো সেগুলো হচ্ছে কি না ডেনড্রন। তাহলে তোমরা শুধু একটা জিনিস মনে রাখো যে এই নিজেল দানা কিন্তু কোষ দেহ এবং ডেনড্রনে অবস্থান করে, অর্থাৎ এইটুকু অংশের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, কোষ দেহ মানে তো এই গোটা অংশটা এখানে, এবং ডেনড্রনে অবস্থান করে কে না নিজেল দানা। এরপর যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে রাইবো কথাটা মনে রাখতে। তো এটা কি করে না প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তোমরা যখন আবার ক্লাস 9-এ আমি ফিরে যাই, তোমরা যখন ক্লাস 9-এ ছিলে তোমরা নিশ্চয়ই কোষাঙ্গাণু রাইবোজোম পড়েছিলে। রাইবোজোমের কিন্তু প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা, তাই জন্য এরও একটা কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। এটা কিন্তু ভিভিআই। তাহলে মনে থাকবে আশা করি যে নিজেল দানার প্রকৃতি কি না রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো কথাটা আছে, রাইবোজোমের সাথে রাইবো কথাটা যাচ্ছে কিন্তু দেখো, তাই রাইবো নিউক্লিয় প্রোটিন। এবং এই কারণে এটা কি করে না প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কে না নিজেল দানা। এরপর যেটা শেষ বলবো কোষ দেহের অংশে, সেটা হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল সেটার কাজ কি না স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করা। স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করে কে না নিউরোফাইব্রিল। ছবিটা দেখে নাও ভালো করে। ছবি নিয়ে একটা কথা আমি লাস্টে বলবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কোষ দেহ সম্পর্কে তো আমরা জানলাম, তোমরা অনেক জেনে গেছো। এবার আমরা জানবো সেটা হচ্ছে প্রবর্ধক সম্পর্কে। তো প্রবর্ধক জিনিসটা কি? প্রবর্ধক হচ্ছে কি না প্রবর্ধক দেখো দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি না ডেনড্রন, আর আরেকটা হচ্ছে কি না অ্যাকশন। যাই হোক, তো ডেনড্রনটা কি না ক্ষুদ্র প্রবর্ধক, তার মানে কি ছোট। তো দেখো ডেনড্রন হচ্ছে এগুলো এগুলো এগুলো, আর অ্যাকশনটা দেখো কত বড় একটা অংশ নিয়ে তৈরি, তাই জন্য এটা হচ্ছে কি
ডেনড্রন হলো ক্ষুদ্র প্রবর্ধক আর অ্যাকশন হলো দীর্ঘ প্রবর্ধক। এরপর আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে ডেনড্রন সম্পর্কে আমরা পড়বো আর অ্যাকশন সম্পর্কে আমরা পড়বো, যে মানে কোষ দেহটায় ডেনড্রনটা থাকার কি দরকার, তারপর কোষ দেহ থেকে পরবর্তী অংশে অ্যাকশনটা থাকার কি দরকার, এরা কি কি কাজ করে সেগুলো এবার আমরা জানবো। তাহলে তোমরা একটা জিনিস তো তোমাদের স্পষ্ট যে প্রবর্ধক, এই যে যখন আমরা নিউরনের যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে কি না কোষ দেহ আর প্রবর্ধক নিয়ে তৈরি। কোষ দেহ তো আগেরটায় যেটা বললাম যে কোষ দেহ কি কি অংশ নিয়ে তৈরি তোমরা বুঝলে। এরপর জানবো যেটা সেটা হচ্ছে প্রবর্ধক অর্থাৎ ডেনড্রন আর অ্যাকশন। ডেনড্রন হচ্ছে ছোট আর অ্যাকশন হচ্ছে বড়। এবার দেখো ডেনড্রন কোথা থেকে তৈরি, তোমরা ছবি দেখেই বলে দিতে পারো। দেখো কোষ দেহ থেকে নির্গত, এটা হচ্ছে কি কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ। তো ডেনড্রন দেখো কোষ দেহ থেকে নির্গত, কোষ দেহ থেকে নির্গত, কোষ দেহ থেকে নির্গত। ক্লিয়ার? ডেনড্রন কি তাহলে না কোষ দেহ থেকে নির্গত। আর এই যে সূত্রাকার যে অংশগুলো এগুলোকে কি বলা হয় না ডেনড্রাইট বলা হয়। তাহলে ডেনড্রাইট ডেনড্রনেরই একটা অংশ, অবশ্যই সেটা অ্যাকশনের কোনো অংশ নয়, ডেনড্রন থেকে সৃষ্টি হয়েছে। তাই এগুলো কি এই যে এই অংশগুলো কি না ডেনড্রাইট, ডেনড্রাইট। তাহলে ডেনড্রন কোথা থেকে তৈরি, কোষ দেহ থেকে তৈরি। এরপর এগুলো কি করে দেখো, এই প্রবর্ধকগুলো স্নায়ু স্পন্দন অর্থাৎ যেটা নেওয়ার দরকার স্নায়ু স্পন্দনটাকে কি করে আগের যে নিউরন বা পূর্ববর্তী যে নিউরন সেই পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে এই গ্রাহক কারক এই জিনিসগুলো তোমরা আগের ক্লাসে পড়েছিলে, মনে করে দেখবে। যদি ধরো ভুলে যাও তাহলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো এই রিসেপ্টর বা গ্রাহক, সেই গ্রাহক কি না আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো, ঠিক আছে, চোখ কর্ণ নাসিকা জিহ্বা এগুলো হচ্ছে কি গ্রাহক, গ্রহণ করে কোনো একটা উদ্দীপনা গ্রহণ করে। অর্থাৎ আমার পায়ে যদি কাঁটা ফোটে তাহলে পাটা কি চামড়া, তাই তো, অর্থাৎ ত্বক। তাহলে সেই ত্বকটা কি করলো রিসেপ্ট করলো, গ্রহণ করলো, উদ্দীপনাটাকে গ্রহণ করলো। এবার গ্রহণ করার পর কোথায় নিয়ে যাবে, অবশ্যই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে কি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। সে এবার যা নির্দেশ দেবে সেটা তখন পেশির মাধ্যমে এসে তোমার যে অংশটা সেখানে আসবে, অর্থাৎ তোমার যে ব্যথার অনুভূতিটা সেটা তোমার গৃহীত হবে। ঠিক আছে? তাহলে কি কাজ না দেখো, এগুলো স্নায়ু স্পন্দনটাকে কি করে পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর যে গ্রহণ করেছে সেখান থেকে গ্রহণ করে, অর্থাৎ এর আগের যে নিউরনের অংশ সেখান থেকে কি করে না এ গ্রহণ করলো। এর আগের যে কোষের যে নিউরনের অংশ সেখান থেকে কি করে উদ্দীপনাটাকে এই অংশগুলোর মাধ্যম দিয়ে কোষ দেহ গ্রহণ করে। ঠিক আছে? কোষ দেহ গ্রহণ করলো, কে গ্রহণ করলো না ডেনড্রাইট, এই অংশগুলো। তো এই যে দেখছো না প্রবর্ধকের মতো বেরিয়ে আছে, অর্থাৎ এই জায়গাগুলো এই প্রবর্ধকের মতো অংশগুলো এরা কি করছে রিসেপ্ট করছে, গ্রাহক হিসেবে কাজ করছে। সেটাই বলছে দেখো রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে। কোষ দেহ কি অর্থাৎ এই মাঝের যে অংশ সেখানে প্রেরণ করে দিল। ঠিক আছে? কোষ দেহতে প্রেরণ করলো। এরপর এর বৈশিষ্ট্য কি, অবশ্যই এর একটা বৈশিষ্ট্য তোমরা জানো, দেখো এটা হচ্ছে কি ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক। ঠিক আছে? অর্থাৎ যে সংজ্ঞাটা মানে যেটা দরকার যেটা গ্রহণ করলো সেই গ্রাহক হিসেবে গ্রহণ করার পর কি করলো সংজ্ঞাটাকে গ্রহণ করলো কে না এই প্রবর্ধক অংশটা। ঠিক আছে? এরপর কি না ডেনড্রনে নিউরোপ্লাজম, নিউরোফাইব্রিল ও নিউজাল দানা থাকে। এটা কোষ দেহতেও বললাম তোমাদের যে কি থাকে না ডেনড্রনের মধ্যে নিউরোপ্লাজম থাকে। দেখো এখানে যে ডেনড্রনের অংশগুলো এখানে নিউরোপ্লাজম, নিজেল দানা এই অংশগুলো এখানে থাকে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেনড্রনের কাজ কি। আগেই বললাম যে ডেনড্রন উদ্দীপনা গ্রাহক অংশ। উদ্দীপনা গ্রাহক কে, উদ্দীপনাকে গ্রহণ করে কে, অবশ্যই ডেনড্রন। অবশ্যই ডেনড্রন কিভাবে গ্রহণ করে আগের নিউরন, আগের যে কোষ সেখান থেকে গ্রহণ করে কে এই প্রবর্ধক অংশগুলো নিয়ে কোথায় প্রেরণ করে কোষ দেহে প্রেরণ করে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, সেটা গ্রাহক অঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে কি না উদ্দীপনা গ্রাহক অংশ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্দীপনা গ্রাহক অংশ নিউরনের কোন অংশটি না ডেনড্রন। ডেনড্রন উদ্দীপনা গ্রাহক অংশ অর্থাৎ সংজ্ঞাবহ প্রবর্ধক। সংজ্ঞাবহ প্রবর্ধকের কাজ কি আবেগটাকে গ্রহণ করা, আবেগ গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করাই হচ্ছে এর কাজ। দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে গ্রাহক অঙ্গ বা পূর্ববর্তী নিউরন, যেটা বললাম
পূর্ববর্তী নিউরন বা গ্রাহক অঙ্গ অর্থাৎ রিসেপ্টর থেকে গৃহীত উদ্দীপনাকে নিজের কোষ দেহে প্রেরণ করাই হচ্ছে ডেনড্রনের কাজ। দেখো এবার আমরা করবো অ্যাকশন সম্পর্কে। তো অ্যাকশন কি না, অ্যাকশন হচ্ছে নিউরনের দীর্ঘ যে অংশটা, এটা ছিল ক্ষুদ্র প্রবর্ধক, এটা হচ্ছে দীর্ঘ প্রবর্ধক এবং আজ্ঞাবহ প্রবর্ধক, অর্থাৎ ওই যে আবেগটাকে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল, এরপর যে আজ্ঞা অর্থাৎ কি হবে, কি পরিণাম হবে, সেই আজ্ঞাটা মানে সেই আজ্ঞাটাকে পরিবহন করে না অ্যাকশন। ঠিক আছে, আজ্ঞাবহ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন। এরপর দেখো, এরপর কি না স্নায়ু স্পন্দনকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে বহন করে। স্নায়ু স্পন্দন তো পূর্ববর্তী নিউরন থেকে এলো, এরপর কি হলো, কোষ দেহে গেল, কোষ দেহ থেকে কোথায় যাচ্ছে না পরবর্তী নিউরন, অর্থাৎ অ্যাকশনের মধ্যে দিয়ে পরবর্তী যে নিউরন, সেই পরবর্তী নিউরন বা কারকে বহন করে। কারক কি, কারক আগের দিন বলেছিলাম না, যে সকল অঙ্গ বিভিন্ন স্নায়ু উদ্দীপনাটাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে, যেমন পেশি, যেমন গ্রন্থি, সেই জিনিসগুলো অর্থাৎ উদ্দীপিত হচ্ছে। ঠিক আছে, সেই উদ্দীপিত হচ্ছে সেই অংশগুলোই হচ্ছে কারক। তো এবার অ্যাকশনের কি কি বৈশিষ্ট্য না, অ্যাকশন হচ্ছে নিউরনের দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক, অবশ্যই কত অংশ মানে অনেকটা জায়গা নিয়ে, তাই এটা হচ্ছে দীর্ঘ। আর আজ্ঞা পরিবহন করে, সংজ্ঞা নয় যে কি হলো, আবেগটাকে নিয়ে যাচ্ছে কে, ডেনড্রন। এরপর যেটা হলো অর্থাৎ সেই আজ্ঞাটাকে পরিবহন করছে কে না অ্যাকশন। 2 নাম্বার পয়েন্টটা কি না, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশনের উৎপত্তি তাকে বলা হয় অ্যাকশন হিল্ক, অর্থাৎ এই জায়গাটা, ঠিক এই জায়গাটাকে কি বলা হয় অ্যাকশন হিলক বা অ্যাকশন হিল্ক, যা খুশি বলতে পারো। অর্থাৎ দেখো কোষ দেহটা শেষ হলো, কোষ দেহ শেষ, এখান থেকে কি হচ্ছে, ঠিক এই অংশটা থেকে অ্যাকশনের উৎপত্তি হচ্ছে, ঠিক এই জায়গাটা থেকে, বোঝা যাচ্ছে, ঠিক এই জায়গাটা থেকে কি হচ্ছে না অ্যাকশনের উৎপত্তি হচ্ছে, তাই জন্য একে কি বলা হয় অ্যাকশন হিলক বা অ্যাকশন হিল, যা খুশি বলতে পারো। এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি না, অ্যাকশনের সাইটোপ্লাজমে হচ্ছে কি না এক্সোপ্লাজম, অবশ্যই বলেছিলাম সাইটোপ্লাজম নামের সাথে মিল আছে, আর অ্যাকশন তাই এক্সোপ্লাজম। তারপরটা কি দেখো, এক্সোপ্লাজমে নিজেল দানা থাকে না, আগেরটাই পড়েছিলাম ডেনড্রন আর কোষ দেহে নিজেল দানা থাকে, এই যে নিজেল দানা ডেনড্রন বা কোষ দেহে থাকছে, কিন্তু অ্যাকশনে কিন্তু নিজেল দানা নেই। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এটা আসতে পারে যে নিজেল দানা কোথায় থাকে না, সেখানে পয়েন্ট দিয়ে দিল, তা কোথায় থাকে না এক্সোপ্লাজমে নিজেল দানা থাকে না, অর্থাৎ অ্যাকশনে থাকে না। ঠিক আছে, এরপর দেখো আবরণীগুলো কি কি, অর্থাৎ এই যে আমরা এই জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো অর্থাৎ আবরণী, ঢেকে থাকে, সেই আবরণীগুলো কি কি সেগুলো এবার জানবো। তো দেখো ভিতরে থাকে কে না এক্সোলেমা, এই অংশটা একদম ভেতরের যে অংশটা, একদম ভেতরের যে অংশটা সেটা হচ্ছে এক্সোলেমা। ঠিক আছে, তারপর মাঝের যে অংশটা সেটা হচ্ছে কি না মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ, অর্থাৎ মেডুলারি আবরণ ধরো পয়েন্ট এলো পরীক্ষার সময় পয়েন্ট করার জন্য আঁকাতে, তো সেখানে তোমরা জানো যে মায়োলিন সিদ, বুঝতেই পারছো না যে মেডুলারি আবরণ কি, একই কিন্তু নাম, অর্থাৎ মায়োলিন সিদও যা মেডুলারি আবরণও তাই এক। মাঝে কি থাকে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ, অর্থাৎ মাঝের যে অংশটা সেখানে থাকে মেডুলারি আবরণ। এরপর সবার বাইরের যে কোট, সবার বাইরের যে কোটটা সেটা হচ্ছে কি নিউরেলিমা, অর্থাৎ এই অংশটা দেখো বাইরে থাকে কে না নিউরোলিমা। তাহলে বোঝা গেছে যে অংশগুলো কি কি। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো এই যে মেডুলারি আবরণ আর নিউরোলিমার মাঝেও একটা অংশ থাকে, সেটা হচ্ছে সোয়ান কোষ। দেখো মেডুলারি আবরণ অর্থাৎ মাঝের অংশটা, আরেকটা কি না নিউরোলিমা অর্থাৎ বাইরের অংশটা, এদের মাঝে যে অংশটা থাকে সেটা হচ্ছে কি না সোয়ান কোষ। এই যে দেখো এই অংশটা, এদের মাঝের অংশটা কি না সোয়ান কোষ। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ছবিতে, এই যে মাঝে মাঝে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা অংশের সাথে একটা অংশ বিচ্ছিন্ন, একটা অংশের সাথে একটা অংশ বিচ্ছিন্ন, অর্থাৎ পরপর আটকে আটকে নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিচ্ছিন্ন অংশটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এই যে বিচ্ছিন্ন অংশটাকে কি বলা হয় না র্যানভিয়ারের পর্ব। তাহলে মোদ্দা এখান থেকে যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে একটা আজ্ঞাবহ প্রবর্ধক। কি না কাজটা হচ্ছে অ্যাকশন উদ্দীপনা প্রেরণ করে,
উদ্দীপনাটা গ্রহণ করে কে? ডেনড্রন। উদ্দীপনাটাকে প্রেরণ করে কোথায় নিয়ে যায়? পরবর্তী নিউরন। তো পরবর্তী নিউরনে নিয়ে যাওয়ার কাজ কে করে? না অ্যাকশন করে। ঠিক আছে, তাহলে উদ্দীপনার প্রেরক অংশ হচ্ছে অ্যাকশন আর উদ্দীপনার গ্রাহক অংশ হচ্ছে ডেনড্রন। এরপর দেখো অ্যাকশন কোষ দেহ থেকে উদ্দীপনা গ্রহণ করে পরবর্তী নিউরন বা কারকে প্রেরণ করে। কারকের উদাহরণ কি? পেশি, গ্রন্থি, এগুলো যেগুলো উদ্দীপিত হয় এবং সাড়া প্রদান করে। যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সাড়া প্রদানকারী অংশ। আচ্ছা, অ্যাকশন ডেনড্রনের অংশগুলো বললাম, এবার লাস্ট যেটা সেটা হচ্ছে নিউরনের কাজটা বলে দিই। তো নিউরন কি করে? না নিউরন জানলে অবশ্যই যে স্নায়ু সংবেদনকে পরিবহন করে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা বলছিলাম যে আঁকা নিয়ে তোমাদের একটা কথা বলবো, সেই কথাটা এবার শোনো। প্রথমেই বলেছি যে এবার পরীক্ষায় তোমাদের জন্য কিন্তু নিউরন খুব গুরুত্বপূর্ণ, তাই ছবি আসলে, আর দেখো এখন কিন্তু ছবি আসার স্টাইল বলো প্যাটার্ন বলো আলাদা। কেমন আসে? একটি পরিচ্ছন্ন নিউরনের চিত্র অঙ্কন করো এবং এই অংশগুলো চিহ্নিত করো। সেখানে তোমাদের কিন্তু দিয়ে দেবে পার্টিকুলারলি, অর্থাৎ তোমরা হয়তো ভাবলে যে আমি পরপর ডেনড্রন, ডেনড্রাইট, মেসেলডেনা, নিউক্লিয়াস, নিউরোপ্লাজম এই 5টা আমি পড়ে যাব, কিন্তু সেটা খুব ভুল করবে। কারণ তোমাদের কিন্তু বলে দেবে পার্টিকুলারলি যে 1-এ মাইলিন সিটকে পয়েন্ট করতে হবে, 2-এ অ্যাকশন, 3-এ ডেনড্রন, 4-এ র্যানভিয়ারের পর্ব, 5-এ অ্যাক্সোলেমা, এইভাবে কিন্তু তোমাদের পয়েন্ট আউট করে বলে দেবে যে পার্টিকুলারলি ওই অংশগুলোই কিন্তু তোমাদের সুন্দর একটা ছবি এঁকে, সুন্দর মানে কিন্তু খুব আর্টিস্টিক নয়, অবশ্যই সায়েন্টিফিক ছবি, সেটা এঁকে তোমাদের পয়েন্টগুলো করতে হবে। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে কি, দেখো আমি প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার এখানে একটা ভুল হয়েছে। সেটা কি না, কারণ দেখো আমার তো বোর্ডে আর জায়গা ছিল না, তাই জন্য আমি কিন্তু এগুলোকে এদিকে লিখতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু করবে না। কেমন করবে? প্রথমে একটা বক্স করে নেবে। ঠিক আছে, বক্সের মধ্যে কি করবে? এখানে ছবিটা আঁকবে। ছবিটা আঁকার পর যেই অংশগুলো, যেমন ধরো ডেনড্রন, ডেনড্রন লিখবে। ডেনড্রনের যে অংশটা, যেই অংশটা ডেনড্রন সেই দিকে তীর চিহ্ন দেবে, তারপর এদিকে লিখবে ডেনড্রন। বোঝা গেল কি বললাম? দেখো এটা একটা চৌকো বক্সের মধ্যে করবে। এরপর কি করবে? পয়েন্টগুলো দেখেছো কোন দিকে করেছি? অবশ্যই কিন্তু পয়েন্ট এইভাবে নয়, পয়েন্ট কিন্তু করবে যেই জায়গাটা দেখাতে চাইছো সেই দিকে, কারণ তুমি সেই দিকটাকে ইন্ডিকেট করছো, তাই জন্য ছবির তীর কিন্তু হবে ছবির দিকে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো অনেকেই খুব ভালো আঁকো, খুব ভালো লেখো, কিন্তু টেনশনে হোক, সময় কম না থাকার জন্য তোমরা কি করো? তোমরা নিচে বক্সে লিখতে ভুলে যাও যে আদৌ তুমি কি ছবি আঁকলে, সেটা কিন্তু লিখতে অনেকেই ভুলে যাও। সেটা কিন্তু কখনোই করা যাবে না। কি করবে? ছবিটা আঁকলে নিচে একটা সুন্দরভাবে বক্স করবে, বক্সের ভেতর লিখবে তুমি কি আঁকলে, অর্থাৎ লিখবে নিউরন। এইভাবে কিন্তু আঁকতে হবে। তো এইটা ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক, আজকের গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই মনে রেখো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।